জেফ্রি এপস্টিনের নামটা আবার সবার মুখে মুখে, কিন্তু হঠাৎ করে কেন এই তোলপাড়? আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব আর দেখব সেই সব ফাইল যা নিয়ে এখন বিশ্বজুড়ে এত আলোচনা। তো সারা বিশ্ব কেন এই অ্যাপস্টিন ফাইলস নিয়ে এত কথা বলছে? চলুন ব্যাপারটার একেবারে গোড়া থেকে বোঝার চেষ্টা করি। এই ফাইলগুলো আসলে কি, আর এর পেছনের লম্বা ইতিহাসটাই বাকি। এই জটিল বিষয়টাকে আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে দেখব ফাইলগুলো কি, তারপর জানব অ্যাপস্টিন লোকটা কে ছিল, তার অপরাধের নেটওয়ার্কটা কেমন ছিল, কেন একটা আইনি চুক্তি নিয়ে এত বিতর্ক, আর সবশেষে এই পুরো ঘটনা থেকে আমাদের সমাজ কি শিখতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম সাম্প্রতিক ঘটনাটা দিয়ে, মানে যে কারণে এই কেসটা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো। তো প্রথমেই প্রশ্ন আসে, এই অ্যাপস্টিন ফাইলস জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো একটা বই বা রিপোর্ট না, বরং এটা হলো হাজার হাজার পাতার আইনি দলিলের একটা বিশাল সংগ্রহ। অ্যাপস্টিনের এক সহযোগী জিসলেন ম্যাক্সওয়েল, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, আর এই সবগুলো ডকুমেন্ট সেই মামলারই অংশ। আর এই ফাইলগুলোর ভেতরে কি আছে, মানে কি নিয়ে এত তোলপাড়? এখানে আছে ভুক্তভোগীদের দেয়া জবানবন্দি, আছে অ্যাপস্টিনের প্রাইভেট জেটের ফ্লাইট লগ, মানে কে কখন কোথায় যেত তার রেকর্ড, আরও আছে ব্যক্তিগত ইমেল আর এমন সব মানুষের নামের তালিকা যারা কোনো না কোনোভাবে এই নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইলগুলোতে অনেক বড় বড় নাম উঠে এসেছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে কোন একটা ডকুমেন্টে কারো নাম থাকা মানেই কিন্তু এটা প্রমাণ হয় না যে তিনি দোষী। অভিযুক্ত হওয়া আর আদালতের দোষী সাব্যস্ত হওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই ব্যাপারটা মাথায় রাখাটা খুব জরুরি। এই ফাইলগুলোর আসল মানে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এর মূল হোতা, মানে কেন্দ্রীয় চরিত্রকে। কে এই জেফ্রি এপস্টিন? বাইরের দুনিয়ার কাছে জেফ্রি এপস্টিন ছিলেন একজন অত্যন্ত সফল আর প্রভাবশালী ইনভেস্টর। ১৯৫৩ সালে নিউ ইয়র্কে জন্ম, আর তার সবচেয়ে বড় পরিচয় ছিল সমাজের সব ক্ষমতাধর আর ধনী মানুষদের সাথে তার ওঠা বসা। এই পরিচয়ের আড়ালেই কিন্তু সে তার আসল কাজটা করত। ২০১৯ সালে মামলার বিচার চলার সময়ই সে জেলে মারা যায়। কিন্তু ওই যে বললাম, তার ওই ধনী প্রভাবশালী পরিচয়ের পেছনেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ, এক বিশাল অপরাধের নেটওয়ার্ক। এই সংখ্যা দুটো দেখুন, ১৪ থেকে ১৮। এই বয়সের কিশোরীদেরই টার্গেট করা হতো, তাদেরকেই শিকার বানানো হতো। এটাই ছিল এই অপরাধ জগতের সবথেকে ভয়ঙ্কর দিক। একদম মনোযোগভাবে নাবালিকাদের পাচার আর শোষণ করা হতো। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, এটা ছিল একটা সিস্টেম, বছরের পর বছর ধরে চলা একটা সংগঠিত নির্যাতনের নেটওয়ার্ক। আর এর মূল অস্ত্র ছিল এপস্টিনের টাকা আর ক্ষমতা। এই দুটোকে ব্যবহার করেই সে ভুক্তভোগীদের ভয় দেখাত, মুখ বন্ধ রাখত আর আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেত। আর তার এই নেটওয়ার্কটা যে কত বড় ছিল তা ভাবলে অবাক হতে হয়। রাজনীতিবিদ, বড় বড় কোম্পানির সিইও, এমনকি বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য থেকে শুরু করে নামকরা সেলিব্রিটি, সমাজের প্রায় সব স্তরের প্রভাবশালীরাই ছিল তার এই নেটওয়ার্কের অংশ। আর ঠিক এই কারণেই মামলাটার প্রভাব এত ব্যাপক। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাই না, যে এত বড় একটা অপরাধ চক্র এত বছর ধরে সবার চোখের সামনে চলল কি করে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুব বিতর্কিত আইনি চুক্তির মধ্যে। অ্যাপস্টিনের চুক্তির কথা বলার আগে চলুন একটু বুঝে নিই এই প্লি ডিল জিনিসটা কি। সহজ কথায় এটা হলো একটা আইনি চুক্তি যেখানে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেয়, কিন্তু তুলনামূলক কম গুরুতর অভিযোগে। এর ফলে দীর্ঘ বিচার প্রক্রিয়া এড়ানো যায় আর শাস্তিও কিছুটা লাঘব হয়। এবার দেখুন এপস্টিনের ক্ষেত্রে কি হয়েছিল। ২০০৮ সালের সেই চুক্তিটাকে অনেকেই বলে সুইটহার্ট ডিল। কেন? কারণ একদিকে তার বিরুদ্ধে ছিল ফেডারেল অভিযোগ, যার শাস্তি হতে পারত যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু এই ডিলের ফলে সে শুধু রাজ্যের কিছু কম গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হল। আর সাজা মাত্র ১৩ মাস জেল, সেটাও আবার দিনের বেলায় বাইরে গিয়ে কাজ করার সুবিধাসহ। মানে যা হওয়ার কথা ছিল আর যা হলো তার মধ্যে বিশাল ফারাক। এজন্যই এত বিতর্ক। তো বোঝাই যাচ্ছে এই ঘটনাটা শুধু একজন অপরাধীর গল্প নয়, এটা তার থেকেও অনেক বড় কিছু। এটা এমন একটা কেস স্টাডি যা থেকে পুরো সমাজেরই অনেক কিছু শেখার আছে। এই পুরো ঘটনাটা আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, ক্ষমতাকে কিভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠার জন্য ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, আমাদের বিচার ব্যবস্থার মধ্যেও মারাত্মক দুর্বলতা থাকতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা হল সত্যকে সামনে আনার জন্য ভুক্তভোগীদের মুখ খোলাটা যে কতটা জরুরি।
এবং সবশেষে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানোটা সামাজিক সচেতনতা তৈরিতে একটা বড় ভূমিকা রাখে। আর আজকের দিনে যখন সোশ্যাল মিডিয়ার যুগ, তখন এই ধরনের একটা ঘটনাকে ঘিরে প্রচুর ভুল তথ্যও ছড়ায়। নানা রকম ষড়যন্ত্র তথ্য ডালপালা মেলে। যাচাই না করে কোনো কিছু শেয়ার করার ঝুঁকিটা অনেক বেশি। তাই কোনটা সত্যি ঘটনা আর কোনটা নিশ্চয়ই জল্পনা, সেটা বোঝার জন্য আমাদের নিজেদেরই আরও বেশি সচেতন হতে হবে। শেষ পর্যন্ত এই গল্পটা শুধু একজন ভয়ঙ্কর অপরাধীর গল্প হয়ে থাকে না, এটা হয়ে ওঠে একটা সিস্টেম বা ব্যবস্থার ব্যর্থতার গল্প। এমন একটা ব্যবস্থা যা জেনে বা না জেনে এরকম একজন অপরাধীকে বছরের পর বছর ধরে তার অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল। একের পর এক নাম প্রকাশ পাচ্ছে, আরও তথ্য সামনে আসছে, কিন্তু শুধু নাম প্রকাশ করলেই কি আসল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, নাকি এর জন্য ব্যবস্থার আরও গভীরে গিয়ে পরিবর্তন আনাটা জরুরি? ন্যায়বিচার আসলে কি, এটা নিয়ে ভাবার সময় এসেছে।